অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন উপদেষ্টা আসিফ মাহমুদকে রেড অ্যালার্ট দিয়ে বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের ইয়ানফসি জপার সময় হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদের হয়ে হাস্যকর সাফাই গাইতেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির যে ম্যাগাজিন পাওয়া গেছে, এই ইস্যুটাকে অনেকেই ছোট করে দেখছে। এটা কিন্তু বিশাল একটা ইস্যু, কারণ অনেক বছর আগে ছোট একটা বাচ্চা খেলনা পিস্তল নিয়ে বিমানে উঠেছিল, সে কারণে কিন্তু সেই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। এরপর আওয়ামী লীগের একজন নেতার হাতে পিস্তল পাওয়া গিয়েছিল বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু তাকে সেখান থেকেই জেলে ভরে দিয়েছে। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ সারা কেমনে পায়, আর বিমান কর্তৃপক্ষ কেন উপদেষ্টা আসিফ মাহমুদকে আইনের আওতায় আনলো না? উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য কি আইন আলাদা না? আর উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বয়স এখনো 30 পেরোয়নি, 26-27 হবে। তাহলে উনি লাইসেন্স কিভাবে পেল? আর ওনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন মন্ত্রী কোটায় বৈধ লাইসেন্স পেয়ে যায়, এগুলা কিভাবে সম্ভব? আর উপদেষ্টা আসিফ মাহমুদ 2 দিন আগে পড়াশোনা করছে, বেকার ছেলে, আর বৈধ লাইসেন্স পেতে হলে 3 বছর 3 লক্ষ টাকা করে আয়কর রিটার্ন দিতে হয়। তো এই টাকা তো দেওয়ার ক্যাপাবিলিটি উপদেষ্টা আসিফ মাহমুদের ছিলই না, কারণ সে 10 মাস হয়েছে মাত্র উপদেষ্টা হয়েছে। তাইলে এই টাকা সে কোথায় পাইলো? আর ওরে অস্ত্রটা কে দিল? আর বৈধ লাইসেন্স কিভাবে করলো? এই টাইপের প্রশ্ন রেখেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন। উনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনাকে আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমান। উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যেটা হয়েছে, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে অনেক সময় মোবাইলের পরিবর্তে চশমা নিয়ে যায়। এই যে খোরা যুক্তি দাঁড় করাইতেছে, এইসব খোরা যুক্তি কোনো কাজ হবে না। আর উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমা চাইতেছে, দুঃখ প্রকাশ করতেছে, ভুল হয়ে গেছে, এগুলা বললেও কোনো কাজ হবে না, এগুলাতেও পার পাবে না। আর্মস অ্যাক্ট আইন অনুযায়ী একজন ব্যক্তির বৈধ লাইসেন্স পাইতে গেলে 30 বছর বয়স হইতে হয় মিনিমাম, এবং 3 বছরে 3 লক্ষ টাকা করে টানা আয়কর রিটার্ন দিতে হয়। এই দুইটার কোনোটাই উপদেষ্টা আসিফ মাহমুদ ফুলফিল করতে পারেন। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ বৈধ লাইসেন্সটা কিভাবে পেল, সেটাই আমাদের জানার বিষয়, এবং জনগণ সেটা জানার অপেক্ষায় আছে। আশা করি উপদেষ্টা আসিফ মাহমুদ খুব শীঘ্রই একটা বিবৃতি দিবেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে ব্যাপারটা ক্লিয়ার করে জানিয়ে দিবেন। মনে রাখবেন, ওটাকে ঘুরিয়ে দিলেই ফুরিয়ে যায় না। আমরা আবার সংরক্ষিত করবো 32কে 32 তালা বানাবো, এবং ধানমন্ডি 32 মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যতদিন বাঙালি থাকবে, যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, যতদিন হচ্ছে এই স্লোগান থাকবে যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, যতদিন জয় বাংলা থাকবে, ততদিন হচ্ছে ধানমন্ডি 32 থাকবে। মনে রাখবেন, আমার আপনার পরিবারে আমার বাপদাদা, আমার 14 গোষ্ঠীর কেউ 14 বছর জেল খাটেনি। জেল কেটেছিল বঙ্গবন্ধু একা, আর কেউ খাটেনি। তার জীবনের 24টা বসন্ত উনি শেষ করে দিয়েছেন এই বাঙালির জন্য। তো সেই পিতাকে আপনারা যারা অস্বীকার করেন, আপনারা যারা আজকে প্রশ্নবিদ্ধ করেছেন, আপনারা আজকে তাকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেছেন, মহাকাল আপনাদের বিচার করবে। একটা মানুষ এই পৃথিবীতে নেই, তার অস্তিত্ব আজ বেঁচে আছে। আমরা আজ পর্যন্ত তাকে লালন করি, 20 কোটি লোক তাকে লালন করে। চাইলেও আপনারা বঙ্গবন্ধুকে শেষ করতে পারবেন না। বঙ্গবন্ধু বাংলাদেশের, বঙ্গবন্ধু আমাদের সবার। মেধা যোগ্যতা ছাড়া দেশ চালানো যায় না ভাই। বা জ্বালানি মন্ত্রী বলে বিদ্যুতের খুঁটি নাকি দূরে দূরে, তার নাকি লম্বা, তাই নাকি বিদ্যুৎ চলে যায় আর আসে না। এইরকম অপদার্থ জ্বালানি মন্ত্রী দিয়ে যে দেশের জ্বালানি মন্ত্রী হয়, যে দেশের জ্বালানি মন্ত্রীরা এই ধরনের অপদার্থের মতো কথা বলে, সেই দেশ কিভাবে চলবে? সেই দেশ কিভাবে ভালো অবস্থানে যাবে? দেশকে আমাদের 80-র দশকে নিয়ে যাচ্ছে। তখন 80-র দশকে আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম, সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে এখন। আমরা কি 80-র দশকে চলে যাচ্ছি তারেক রহমান? আমরা কি 80-র দশকে চলে যাব? না, আমরা 80-র দশকে যাব না। আমরা 21 শতাব্দীতে আছি। আমরা আরো সামনের দিকে আগাবো। আমরা দেশকে সিঙ্গাপুর করব, আমরা দেশকে মালয়েশিয়া করব। এরকম দেশ আমরা চাই না, এরকম দেশে আমরা থাকবো না। আমরা জনগণকে পাশে নিয়ে সামনে নামবো, রাস্তায় নামবো, এবং এভাবে আমরা সরকার চলতে দিব না। বিদ্যুতের গুতুড়ে বিদ্যুৎ বিল দেখে মানুষ একেবারে হয়রান হয়ে আছে। বিদ্যুৎ নিয়মিত আসে না, বিদ্যুৎ নিয়মিত থাকে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে একটু উকি ঝুঁকি মেরে আবার চলে যায়। আমরা এই ধরনের জনজীবন বিপর্যস্ত করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গোপালগঞ্জের মুক্তিকামী জনতাকে নিয়ে ইনশাআল্লাহ বিদ্যুতের এই সংকট মোকাবেলা করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। এইভাবে একটা দেশ চালানো সম্ভব নয়। কিভাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো জিনিসের দাম 1.5 গুণ 2 গুণ, কোনো জিনিসের দাম 3 গুণ। জনজীবন বিপর্যস্ত। আমরা চাই মানুষের মাঝে এবং সরকারের মাঝে, জনতার মাঝে এবং ক্ষমতার মাঝে একটা ভারসাম্য তৈরি হোক। যার নির্বাচন আগে দেখেছিলাম, বিএনপি দল থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই। গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ জনগণের নাবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি রাখবো, অতি দ্রুত এই তেল, গ্যাস, বিদ্যুতের যে সমস্যা রয়েছে এটা সমাধান করা হোক, এবং জনগণের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা বিএনপি সরকার রক্ষা করুক। নির্বাচন আগে দেখেছিলাম, বিএনপি দল থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই।
গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ জনগণের নাভিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি রাখবো অতি দ্রুত এই তেল গ্যাস বিদ্যুতের যে সমস্যা রয়েছে এটা সমাধান করা হোক। এবং আওয়ামী লীগের আমলে গ্যাস পাচার করছে, ইলিশ মাছ পাচার করছে, আসলে কি পাচার করছে এখন তো আমরা বুঝতে পারতেছি। আসলে এটা কথার ছিল। শেখ হাসিনার আমলে আমরা ইলিশ মাছ খাইতে পারছি, এখন ইলিশ মাছের সামনেই যাওয়া যায়। আমি একজন দোকানের একটা মাহাজন হয়ে বলতেছি যে আমি 2 বছরে ইলিশ মাছ কেনার সাহসই পাইনি। একটা ইলিশ মাছ 3000 টাকা দিয়ে কেনার মতো আমার সামর্থ্য নাই। যারা কিনে হয়তোবা তারা মাদকের সাথে জড়িত, আর নাইলে 5000 টাকা খরচ করে একটা ইলিশ মাছ কেনার মতো একজন ভালো মানুষ, একটা মানুষের 2-3 লাখ টাকা আয় করা ছাড়া ইলিশ মাছ খাওয়া সম্ভব না। আমরা বলতে চাইতেছি যে শেখ হাসিনার আমল হোক আর বিএনপির আমল হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক, আমরা দেশে ভালো চলবার চাই। আমরা কে আসলো কে গেল এটা আমাদের জানার দরকার। আমরা সরকার আনছি যে শেখ হাসিনার আমলে সমস্যা ছিল, এটা ছিল ওইটা ছিল, আমরা বলছি, কিন্তু বর্তমানে যে সমস্যা আমরা জর্জরিত হয়ে গেছি, আমরা খুব কঠিন এই দেশে জন্ম নিয়ে আমাদের মনে ভুল হয়ে গেছে। আমরা জানি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ হয়ে গেল, আমরা কিন্তু এর ব্যাক এন্ডের ঘটনাটাই জানি না। কারণ সরকার কেন জানি অনেকটা ইউনূস সরকারের মতো মুখ খুলে না, মুখ খুলে কম। এখানে দেখেন একটা আওয়ামী লীগের সাথে যে চুক্তিটা হয়েছিল রূপপুর পারমাণবিক কেন্দ্রের রাশিয়ার, সেটা হয়েছিল ডলারে। এখন দেখা গেল ডলার নিতে গেলে পেমেন্টটা দিতে হবে ডলারে। বাংলাদেশের টাকা নেই তা না, পেমেন্ট করার টাকা আছে। সমস্যা হচ্ছে যে রাশিয়ার উপরে স্যাংশন দেওয়া আছে, আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে, সো ডলারে সে পেমেন্ট নিতে পারছে না। সে আমাদের চায়না ইয়েনে তাদেরকে পেমেন্ট দিতে চেয়েছিল, কিন্তু চাইনিজরা যেহেতু রাশিয়ার উপর স্যাংশন দেওয়া আছে, তারাও এটাতে এগ্রি করছে না যে তোমরা এত ইয়েন আমাদের এখান থেকে তোমরা রাশিয়ান ইয়েতে করবা, এটা আসলে সম্ভব না। তারা এখন যেটা চাচ্ছে যে ইন্ডিয়ান রুপিতে নিতে। ঠিক আছে, ইন্ডিয়ান রুপিতে আমরা দিতে পারি, এর জন্য তো আমাদের সময় লাগবে, ধর মিনিমাম 2 থেকে 3 মাস লাগবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া, বাংলাদেশ যদি ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট নেয় পার্মানেন্টলি, তাহলে ইন্ডিয়া, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ চুক্তি হতে হবে। সেই চুক্তিটা তো আমাদের মধ্যে হয়নি, এই কারণে কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম চলছে। কিন্তু সমস্যা হচ্ছে সরকারের যে মন্ত্রণালয়, সে একেবারে উদাসীন। সে জনগণের দেখছে জনগণ নিষ্পেষিত হচ্ছে, প্রবলেম ফেস করছে, তার মুখে সে কুলু পেটে বসে আছে, সে কিন্তু প্রবলেমটা খুলে বলতে পারে। এক্স্যাক্টলি গ্যাসের প্রবলেমটা তাই। গ্যাস তো আমরা সিএনজি কিনে আনতে হয়, তাই না? এবং সিএনজি কিনে আনতে গিয়ে আপনি জানেন যে সিএনজি আমরা আগে কাতার থেকে অনেক কম দামে, এবং মুসলিম রাষ্ট্র হিসেবে কাতার আমাদেরকে অনেক কম দামে বিক্রি করতো। কিন্তু আমেরিকার সাথে চুক্তি হওয়ার পরে এই যে তৎকাল ইউনূস সরকার যে চুক্তিটা করে গেছিলেন, এই চুক্তি হওয়ার ফলে আমরা এখন বাউন্ড টু পারচেজ সিএনজি ফ্রম ইউএসএ। তো এখন এই যে বাউন্ড হয়ে গেলাম, এখন আমরা ডাবল দামে কিনছি সিএনজি। তো আমাদের আর্থিক ঘাটতি ঘটছে এবং আমাদের সময়টা বেশি লাগছে, কারণ চায়না থেকে আমেরিকার ডিস্টেন্সটা বেশি, কাতার থেকে আমেরিকার ডিস্টেন্সটা বেশি। তো এই ক্ষেত্রে যে সময়টা ব্যয় হচ্ছে এবং এই যে রেজিম চেঞ্জ হলো, তাই না? আপনার তো একটা সম্পূর্ণ কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে, সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য আমরা গ্যাসের প্রবলেম পড়ছি। কিন্তু গভর্নমেন্ট এখানে কুলু পেটে বসে আছে, গভর্নমেন্ট তার প্রবলেমটা খুলে বলছে না, গভর্নমেন্ট প্রবলেমটা ক্লিয়ার করেন। এবং আরেকটা হলো পরিকল্পনার অভাব। গভর্নমেন্টের মধ্যে আমরা এই মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রীদের সুস্পষ্ট তাদের মধ্যে পরিকল্পনার অভাব দেখতে পাচ্ছি, যে আগামী দিনে বাংলাদেশ গ্যাস কোথা থেকে পাবে, আগামী দিনে বাংলাদেশ কোথেকে ইলেকট্রিসিটি পাবে, এই জিনিসগুলো কেন জানি আমরা তাদের মধ্যে দেখছি না। যার কারণেই কিন্তু আমরা আজকে এই প্রবলেমটার মধ্যে পড়েছি। আমরা কিন্তু একটা মারাত্মক রকম কষ্টের মধ্যে যাচ্ছি। আমাদের এখন ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি বিল অনেক আসছে হঠাৎ করে, আবার রান্নাঘরে গ্যাস নাই, গাড়ির গ্যাস নাই, একটা করে 4-5টা প্রবলেম আছে। তার মধ্যে রাজনৈতিক প্রবলেমগুলো তো আছে, ব্যবসা বাণিজ্য নয়, মানুষের ইনকাম কমে গেছে, মানুষ সব দিক থেকে মানুষ নিষ্পেষিত হচ্ছে। এবং আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে এই খবরগুলো তার মন্ত্রণালয় দিচ্ছেই না, বা তার যে কুতুবরা আছে, তার যে কুতুবুদ্দিন আইবেকরা আছে, তারা তার কাছে এসব খবরই পৌঁছায় না, যার কারণে প্রধানমন্ত্রী এসব ব্যাপারে ওয়াকেবল না এবং সে এগুলোকে নজরআন্দাজ করছে। তারেক জিয়া সাহেব তিনি কিন্তু তার যে প্রথম সরকার পরিচালনা করেছিলেন, বঙ্গবন্ধুর নাম কিন্তু উনি নিয়েই কিন্তু সংসদ শুরু করেছিলেন। তো কাকে আপনারা অস্বীকার করবেন? যেখানে তারেক জিয়া আজকের এই আপনাদের এত চাপের মুখে বঙ্গবন্ধুর নাম বলেছে, তারপরে আপনারা চিন্তা করে দেখেন যে পারবেন কিনা বঙ্গবন্ধুকে আপনারা শেষ করতে। ধানমন্ডি 32 আপনারা ভাঙলেন, আপনাদের বিচার তো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এবং আরেকটা কথা মনে রাখবেন, ধানমন্ডি 32 এটা শুধু তাদের ঠিকানা না, এটা পুরো জাতির ঠিকানা। আজ আমাদের পর্যন্ত ধানমন্ডি 32 ঠিকানা, মনে রাখবেন, ওটাকে ঘুরিয়ে দিলেই ফুরিয়ে যায় না। আমরা আবার সংরক্ষিত করবো 32কে 32 তালা বানাবো, এবং ধানমন্ডি 32 মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যতদিন বাঙালি থাকবে, যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, যতদিন হচ্ছে এই স্লোগান থাকবে যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যতদিন জয় বাংলা থাকবে, ততদিন হচ্ছে ধানমন্ডি 32 থাকবে। মনে রাখবেন, আমার আপনার পরিবারে আমার বাপদাদা, আমার 14 গোষ্ঠীর কেউ 14 বছর জেল খাটেনি, জেল কেটেছিল বঙ্গবন্ধু একা, আর কেউ খাটেনি। তার জীবনের 24টা বসন্ত উনি শেষ করে দিয়েছেন এই বাঙালির জন্য। তো সেই পিতাকে আপনারা যারা অস্বীকার করেন, আপনারা যারা আজকে প্রশ্নবিদ্ধ করেছেন, আপনারা আজকে তাকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেছেন, মহাকাল আপনাদের বিচার করবে। একটা মানুষ এই পৃথিবীতে নেই, তার অস্তিত্ব আজ
বেঁচে আছে, আমরা আজ পর্যন্ত তাকে লালন করি, 20 কোটি লোক তাকে লালন করে। চাইলেও আপনারা বঙ্গবন্ধুকে শেষ করতে পারবেন না। বঙ্গবন্ধু বাংলাদেশের, বঙ্গবন্ধু আমাদের সবার। আওয়ামী লীগের একার কোনো সম্পত্তি বঙ্গবন্ধু না। বঙ্গবন্ধু কালে কালে যুগে আমাদের সবার। উনি মরে যাননি, উনি মহাজাগতিক সফরে গিয়েছেন, উনি আমাদের ভেতরে থাকবেন। এখনো জয় বাংলা বলে আমাদের গায়ে অনুরণ হয়, এখনো জয় বাংলা বলে তোরা ভয় পাস। এবং তোরা যে আন্দোলন করেছিলি, এই আন্দোলনের মূল ছিল যে সে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। অতএব মনে রাখিস, সাধু তোরা সাবধান, তোদের জন্য বঙ্গবন্ধু আমাদের রেখে গেছে এবং বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের লালন করি। সেই বাঙালি আমরা যাতে বাঙালি, আমরা বাঁশকে অস্ত্র বানিয়ে তোদের মারতে পারি। তিতুমিরের বাঁশের কেল্লা থেকে আরম্ভ করে 71 পর্যন্ত যত কৃষক ছিল, যত কামার চামার ছিল, তারা সবাই নিরস্ত্র ছিল, তাদের কোনো অস্ত্রের ট্রেনিং ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু বঙ্গবন্ধুর এক কথায় যে জয় বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো, ঘরে ঘরে প্রতিরোধ দুর্গ গড়ে তোলো, এই এক কথায় যদি হ্যামিলিনের বাসিওয়ালার মতো তারা অস্ত্র ধরতে পারে, যে কৃষক শুধু হাতে শুধু কাঁচি ধরতো, সেই কৃষক যদি মনে কর এভাবে করে কাঁচি কাটা করতে পারে পাকিস্তানিদের, আমরাও পারবো। অতএব 15 আগস্ট থাকবে, বঙ্গবন্ধু থাকবে, আওয়ামী লীগ থাকবে, তোরা কেউ কিছু করতে পারবি না। কারণ এই সবকিছু, এই 3টা জিনিস আমাদের। 15 আগস্ট বাঙালির জন্য সারা জীবন থাকবে, এটা আমাদের শোক দিবস, এটা আমাদের হচ্ছে সারা বাঙালির হচ্ছে কলঙ্কিত অধ্যায়। আমরা সারা জীবন 15 আগস্ট পালন করব এবং 15 আগস্ট হচ্ছে আমাদের শপথের প্রধানই যে এই 15 আগস্টে আমাদের পিতাকে তোরা মেরেছিস, আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করেছি। এবং 81 সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন দেশে এসেছেন, ওনাকে দেখতে হাজার হাজার লাখ লোক এই সারা বাংলাদেশ থেকে ট্রাক ভরে এসেছে, হেঁটে এসেছে, গরু গাড়িতে এসেছে, একবার শুধু মুজিব কন্যাকে দেখার জন্য। এবং ওই দিনে উনি শপথ নিয়েছিলেন যে 81 থেকে উনি আবার সেই প্রজ্বলিত করবেন সেই দল আওয়ামী লীগকে। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল এবং আওয়ামী লীগের হচ্ছে 1 কোটি নেতা কর্মী। আজ পর্যন্ত 35 লাখ মামলা হামলা নিয়ে যে দলটি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব তোরা ভয় পাবি না, তোরা চিন্তা করবি না, তোদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই সন্ত্রাসী হায়নারা গার্ড রেজিমেন্টে যারা ছিল তাদের কাছ থেকে নতুন গুলি দিবে বলে বাসার সমস্ত গুলি তারা নিয়ে রেখেছিল, যার জন্য বঙ্গবন্ধুকে সেদিন তারা রক্ষা করতে পারেনি। তার বাসার যে কাজের লোক সে তার জন্য আত্মাহুতি দিয়েছে বঙ্গবন্ধুর জন্য। তারপরেও দেশের এই হায়নারা তার জন্য দেয়নি। তার যে ছোট্ট ছেলেটি রাসেলকে মার কাছে নিয়ে যাবে বলে উপরতলা দোতলা নিয়ে রাসেলকে মেরে ফেলা হলো। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টানতে টানতে যখন দোতলায় নিয়ে যাওয়া হলো, তখন তারা তিনি বারবার বলছেন তোরা কি চাস, আমার কাছে তোরা কি চাস, তোদের অধিনায়ককে। তারা বলেছিল আমাদের কোনো অধিনায়ক নাই, উই আর দ্য সেলফ। তখন ওনাকে হচ্ছে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। তারপর তার স্ত্রী ফজিলাতুন্নেসা যখন নিচে নামতে নামতে তাকে দেখেছিলেন, তখন উনি বললেন যে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো তোমরা, আমাকেও তার সাথে মেরে ফেলো। এরপর তাকে মারা হলো। ওই দিন খুকি নামের একজন যার পেটে সন্তান ছিল তাকে মেরে ফেলা হলো। ওই দিন ফুটফুটের যত বাড়ির লোকজন ছিল, যত ছোট ছোট বাচ্চা ছিল, সবাইকে মেরে ফেলা হলো। ওই দিন কি মানবাধিকার ধ্বংস হয়নি? ওই দিন কি জাতির কালো অধ্যায় সূচনা হয়নি? আজ এই অসভ্যরা বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি পাকিস্তানের হচ্ছে গিয়ে তাদের সাথে মিলিত হয়েছে, তিনি নাকি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার কন্যার মতো। এই সব কথা তোরা যারা বলিস, তোদের কোনো গাছ নাই, তোদের কোনো লেভেল নাই। এবং তোরা এই যে প্রজন্মটাকে এই মিথ্যা ইতিহাস বলছিস, মিথ্যা ইতিহাসের অবতারণা করছিস, তোদের জন্য বলছি সত্য সবসময় সত্য এবং সত্য তোদের জন্য নির্মম। তোরা দেখবি অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে আসবে, তোদের এর চাইতে নির্মম পরিস্থিতি হবে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার হচ্ছে মাথার কাছে বসে খন্দকার মোস্তাকের মতো মীর জাফর তার মৃত্যুর পিছনে দাঁড়িয়ে ছিল, তোদের পেছনেও মনে করিস কেউ না কেউ কাজ করছে তোদের নির্বংশ করার জন্য। রাজাকারের দলেরা, হায়না পাঠার দল, তাদের জন্য বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে অবদান এই বাংলাদেশের প্রতি, সেটা একটুখানি অল্প একটু আমার যতটুকু মনে পড়ে অতটুকুই আপনাদের বলছি। সেটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান, 6 দফা দাবির মাধ্যমে বাঙালির স্বদেশী স্বার্থ এবং অর্থনৈতিক সামাজিক স্বার্থ হচ্ছে গিয়ে উদ্ধার করা, রাষ্ট্রভাষা বাংলা এবং পুরা পৃথিবীতে বাংলা হবে বাঙালির হচ্ছে রাষ্ট্রভাষা এবং মাতৃভূমি বাংলাদেশে রাষ্ট্রভাষারই প্রচলন হবে। 1 বছরের মধ্যে হচ্ছে একটা সংবিধান এনে দেওয়া এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সুমধুর কণ্ঠে এই বাংলা জাতীয় সঙ্গীত নির্বাচন করা, যুদ্ধ পরবর্তী দেশের জন্য বিভিন্ন জায়গায় শুভেচ্ছা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপন এবং হচ্ছে গিয়ে সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, 2.5 লাখ বীরঙ্গনা তাদের পুনর্বাসন এবং তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, অস্বীকৃতি জানানো পরিবারের মেয়েদের ধানমন্ডি 32 নাম হচ্ছে গিয়ে তাদের বাসস্থান এবং পিতার নামের জায়গায় বঙ্গবন্ধুর নাম এটা রচনা করা, যুদ্ধ শিশু এবং যুদ্ধ পরবর্তীকালীন যেসব শিশু তাদের হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে উদ্যোগ উনি নিয়েছেন মা ফজিলাতুন্নেসা সহকারে, এবং হচ্ছে কি দেশে নারীদের ক্ষমতায়ন উইমেন্স এম্পাওয়ারমেন্ট এটা প্রতিষ্ঠা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত হয়ে নারীরা যাতে তাদের জীবন ভালোভাবে করতে পারে, দেশের কূটনৈতিক এবং পররাষ্ট্র নীতির মাধ্যমে সাহায্য সহযোগিতা এবং সমৃদ্ধি দেশে আনয়ন করা, অর্থনৈতিকভাবে যাতে সহযোগিতা করতে পারে। এছাড়াও এই দেশে হচ্ছে গিয়ে মানুষের ক্ষুধা দারিদ্রতা এগুলি যাতে হচ্ছে মানুষকে ছুতে না পারে সেই জন্য বিভিন্ন রকম কর্মযজ্ঞ করা। এরপরেও কি আপনারা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ধ্বংসলীলা দেশ, যে দেশ হচ্ছে ধ্বংসের আস্তাখানা হয়ে গেছিল, সে দেশকে যে কিভাবে উঠিয়েছে? শোনেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু মানে সেদিনের খোকা থেকে পরবর্তীতে হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাশারির মতো বড় বড় নেতাদের আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকায় একটা খোকা থেকে তার এত বড় হচ্ছে রূপান্তর। বঙ্গবন্ধু মানে হচ্ছে ছেলের আশেপাশে নিজের হচ্ছে গিয়ে কবরকে দেখে দেশের জন্য হচ্ছে নিজের মৃত্যুকে মেনে নাও। বঙ্গবন্ধু মানে হচ্ছে এমন একটি নাম যে নামে আজও শত্রুরা ভয় পায়, মরে গেছে আজ না, আজকে থেকে বহুত বছর আগে এই দিনে
আপনারা তাকে মেরেছেন। এখনো হচ্ছে গিয়ে গর্ত থেকে বের হতে সাহস পায় না শুধুমাত্র বঙ্গবন্ধু নামের জন্য। অতএব বঙ্গবন্ধু নাম চাইলেও আপনারা কখনো মুছে ফেলতে পারবেন না। যে বুক ভরে উনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, সেই বুকে 18টি বুলেট শয়তানরা তখন তার বুকে বিধিয়ে দিয়েছিল। এই বাংলাদেশকে যেখানে তিনি চিন্তা করেছিলেন বুক ভরার স্বপ্ন ছিল এই দেশকে উন্নয়নশীল থেকে উন্নতর কাতারে নিয়ে যাবেন, সেখানে পরিণতিতে আমরা কি দিয়েছিলাম তাকে? 18টি বুকের মধ্যে বুলেট, 570-এর একটা সাবান যেখানে হচ্ছে কোনো সুগন্ধি ছিল না, এবং প্রতিবেশী হচ্ছে হিন্দু মহিলা যার হচ্ছে শাড়ি হয়েছিল তার কাফন। তো এই জাতির সেদিনই হচ্ছে গিয়ে কালো অধ্যায় রূপান্তরিত হয়েছিল, সেদিনই কালো অধ্যায়ের রচনা হয়েছিল। এবং তখন হচ্ছে বিদেশি যত পত্রিকা সব জায়গায় খালি হয়েছিল কাদো বাঙালি কাদো। ইরানের প্রেসিডেন্ট সেদিন 15ই আগস্টের জন্য বলেছিলেন, বন্ধু আমার দেওয়া কামানে তুমি যদি ঝাঁঝরা হবে, আমি জানলে আমি কখনোই পারতাম না এই কামান পাঠাতে তোমার জন্য। আমার দেওয়া বন্ধুত্বের কামানে তোমাকে ঝাঁঝরা করা হলো। যেদিন 15ই আগস্ট ছিল, ফজরের সময় শত্রুরা শয়তানরা তার বাসায় গিয়ে হচ্ছে একদল পদভ্রষ্ট আর্মি অফিসার তার বাসায় সেনিয়াবাদ এবং তার হচ্ছে গিয়ে মাহফুজিল্লাতুন্নেসা তার বাবার বাড়ি, এই সব জায়গায় মানুষকে হচ্ছে মারা শেষে গিয়ে 32 নম্বর বাড়িতে যখন অবস্থান করলো, তখন নিচের গার্ডদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার বললেন যে গার্ড রেজিমেন্টে যারা আছো তারা প্রস্তুত হও, যে আজ 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস। এবং এই দিবসে আমি সশ্রদ্ধভাবে সম্মান করতে চাই এবং তাদের স্মরণ করতে চাই যারা আত্মাহুতি দিয়েছেন এই 5ই আগস্টে। আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তাদের মেয়েরে কুপিয়ে তাদের চাকচাক করে কেটে যাত্রাবাড়ি ফ্লাইওভারে হ্যাঙ্গিং করা হয়েছে। এবং আমরা দেখেছি একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ, উনি বারবার হচ্ছে আকুতি করছেন যে আমাকে মারবেন না, আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা পেটে, আমি গর্ভ অবস্থায় আছি, তাকে পর্যন্ত ক্ষমা করা হয়নি। তো এবং আজকে এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্টে এই পুলিশের যে জাতীয় নিরাপত্তা এবং পুলিশ যে দায়ভার আমাদের জন্য নেয়, এবং পুলিশ আমাদের জন্য হাজারবার লক্ষবার তারা যে বুকের মধ্যে হচ্ছে গুলি নিচ্ছে, তারা নির্যাতনের শিকার হচ্ছে, এই তীব্র নিন্দা প্রতিবাদ। পুলিশকে সামান্যতম সম্মান তো দূরের কথা, পুলিশের যে মানুষ হিসেবে তার যে একটা সম্মান আছে, সেই সম্মানটাও হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এরা কিন্তু দেয় না। কিছুদিন আমরা দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা, উনি হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, একজন বিএনপি বা সামহাও জানি না, আমার এখন মনে পড়ছে না, কোনো দলীয় লোক, তাকে তিনি বলেছিলেন যে রাস্তার ফ্রন্ট লাইন দিয়ে না যেতে। তিনি হচ্ছে কি সে লাইন ব্রেক করে তার পায়ের উপরে চলে গেছেন, এবং তিনি হচ্ছে রাস্তায় বসে তখন চিৎকার করে কান্না করছিলেন যে আমরা কি আপনাদের নিরাপত্তা দেই না, আজকে কেন আমরা অনিরাপত্তায় ভুগবো। তো এই যে কার্যকলাপ, এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে দেখেন আপনারা আলিফের চোখ নিয়ে হচ্ছে গিয়ে এক চোখ ব্যান্ডেজ করে আপনারা প্রতিবাদ করছেন। এই সেম প্রতিবাদ কি আপনারা করেছিলেন যেদিন আসিয়া মারা গেল, যেদিন হচ্ছে গিয়ে রামিসা মারা গেল, এবং এর মধ্যে আরো কত তাজা প্রাণ চলে গেল। কথা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোর্টালে দেখেছি যে এরা হচ্ছে নারায়ণগঞ্জ যখন যায়, এই যে এনসিপি এবং জামাত এবং হবিগঞ্জে যখন যায়, এদের কি করে পুলিশ বিশেষ প্রোটোকল দিয়ে কিন্তু এদের নিয়ে আসে। আজকে তাদের জন্য হচ্ছে পুলিশ তাদের পিঠে মার নিচ্ছে, তাদের বুকে গুলি পেতে দিচ্ছে, এবং এই পুলিশের জন্য তাদের কি এহেন কিছু করণীয় নেই? পুলিশ কিভাবে জীবন দিয়ে যাবে তাদের জন্য, আমাদের জননিরাপত্তার জন্য? একটা দেশের সরকার যদি হাফ আপনি গভর্নমেন্ট বলে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী। তো আপনারা কিন্তু এদের এই পরিবার কিভাবে চলে, এদের বাবা মা কিভাবে চলে এবং এদের দিন যাপন কিভাবে হচ্ছে, সেজন্য কিন্তু তাদের জন্য সামান্য কিন্তু অর্থ বরাদ্দ বলেন, তাদের জন্য কোনো সহানুভূতি বলেন, এবং আপনারা এত কিছু সমাবেশ করেন, তাদের জন্য কিন্তু এই পর্যন্ত কিচ্ছু করেনি। কিন্তু সহযোগিতার বেলায় তাদের আপনারা সামনে পান। এবং পুলিশের প্রতি হচ্ছে গিয়ে যে এই একজন অন ডিউটি পুলিশের উপরে যে নির্যাতন এবং তাকে হচ্ছে হামলা করা, বাংলাদেশ দণ্ডবিধি এবং সিআরপিসি অনুযায়ী তাদের উপর যে শাস্তির বিধান, সেটা আমি সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। বাংলাদেশে কর্মরত পুলিশ কর্মকর্তা এবং তার উপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদান বা ফৌজদারি বল প্রয়োগের শাস্তি অপরাধের তীব্রতার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। দণ্ডবিধি 1860 আপনার দি প্যানেল কোড 1816 অনুযায়ী শাস্তির বিধানগুলি হচ্ছে প্রাণনাশের চেষ্টা বা হত্যার চেষ্টা 302 এবং 307 ধারায় যদি করা হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড, এবং 302 ধারায় এটি সরাসরি হত্যা মামলা হিসেবে গণ্য হবে এবং এর শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো সেদিক থেকে হচ্ছে সারা দেশের জনগণ প্রত্যেকেই সতর্ক থাকতে হবে, রাজনৈতিক দল সবাইকে সতর্ক থাকতে হবে, এবং পুলিশকে, যেহেতু হাফ গভর্নমেন্ট আমাদের দেশের পুলিশ এবং তারা আমাদের 24 ঘন্টা নিরাপত্তা দেয়, তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা এবং সড়কে যারা থাকবে তাদের জন্য নিরাপত্তা প্রদান করতে হবে। আজকে বাংলাদেশে বিভস্ত করা হচ্ছে, বাংলা নারীকে বিভস্ত করা হচ্ছে। আমি বাংলাদেশ, ফারজানাপা বাংলাদেশ, আমাদের মাহিয়া মাহি, আমাদের শাওনাপা বাংলাদেশ, আমাদের প্রত্যেককে কি আপনারা বিভস্ত করবেন? আমাদের প্রত্যেককে কি আপনারা এভাবে করে মারবেন? আজকে বাংলাদেশে 2.5 লক্ষ বীরাঙ্গনাকে এই দিনের জন্য হচ্ছে গিয়ে যে তাদের যে প্রাণের আত্মাহুতি দিয়েছিল, এই দিনের জন্য কি তারা সম্ভ্রম সবকিছু বিসর্জন করেছিল, যে আজকে আমাদের হচ্ছে আপনারা উলঙ্গ করে রাস্তাঘাটে আমাদের কর্মস্থলে গিয়ে আপনারা গিয়ে মারধর করে আসবেন? বালের জুলাই 71 চান্দাবাজ ধান্দাবাজের জন্য করানো হয়নি। আমাদের দেশ এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে গিয়ে দল আর একটা হচ্ছে গিয়ে লীগ। কেউ জুলাইয়ের পক্ষে, কেউ জুলাইয়ের বিপক্ষে। তো আমরা যারা সাধারণ জনগণ, তারা আসলে মূলত কার দলে যাব? আমরা যারা দেশকে যারা ভালোবাসি, তারা মূলত কোন পক্ষে যাব? জুলাইয়ের পক্ষে যাব নাকি জুলাইয়ের বিপক্ষে যারা আছে তাদের পক্ষে যাব? কারণ তারাও আমার তো ভাই। তা আমি কোন ভাইয়ের সঙ্গে আমি তো থাকবো? এটা লিখে আপনি কি বোঝাতে চান? এটা আমি বুঝাতে চাচ্ছি, এই যে 2-3 হাজার দেশপ্রেমিক ছেলেগুলো যাদেরকে মারা হয়েছে কিংবা যাদেরকে হত্যা করা হয়েছে, এদের তো একটা স্বার্থ ছিল, এদের যে আত্মত্যাগটা, এটা যাতে কত বৃথা না যায়, এটা যাতে আমরা আজীবন মনে রাখতে পারি। আমি লিখেছি এই দেশে দুর্নীতি, চান্দাবাজ, ধান্দাবাজ, আমাকে যাচাই করতে হবে আমার চিন্তাধারা, আমার ব্যবহার, আমার
ভাবনাটা অ্যানালাইসিস করবেন। আমি কি কাপড় পরে এসেছি আর কোন ড্রেসে আমি আপনার সামনে দাঁড়ালাম সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে কি মেসেজটা দিতে চাচ্ছি সেটা। আমার মেসেজটা হচ্ছে যে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, কারণ বাংলাদেশ স্বাধীন দুর্নীতির জন্য হয় নাই। দুর্নীতিদের জন্য, চাঁদাবাজ ধান্দাবাজের জন্য বাংলাদেশটা স্বাধীন হয় নাই। 71 চাঁদাবাজ ধান্দাবাজের জন্য করানো হয়নি। বাংলাদেশটা স্বাধীন করছি আমাদের সুন্দর একটা দেশ পাওয়ার জন্য, সুজলা সফলা বাংলাদেশ পাওয়ার জন্য মূলত। তো সেইটাই যেহেতু আমরা পাইনি,